সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন ইউনিডো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর সেবার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ। আমাদের চোখের সামনে থাকা অত্যন্ত স্বচ্ছ যে স্তরটি, সাধারণত সেটিকে আমরা কর্নিয়া বলে থাকি, যা আমাদের দৃষ্টিশক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমাদের জীবনযাপনে করা নানা ভুল, বিভিন্ন ধরনের সংক্রমণ কিংবা কর্নিয়াল আলসার সবকিছু মিলিয়ে কর্নিয়ার উপর অনেক ক্ষেত্রে নানাভাবে প্রভাব পড়ে এবং যেটির গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে আমাদের দৃষ্টিশক্তির উপর। তবে আমাদের নিয়মিত আয়োজনের আজকের এই পর্যায়ে আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি কর্নিয়াল ক্যারাটোকোনাস ও কর্নিয়াল গ্রাফটিং। দর্শক, এই বিষয়গুলো আসলে কি ধরনের রোগ, আক্রান্তের ঝুঁকিতেই বা কারা রয়েছে এবং হলে আপনি কোন বিশেষজ্ঞের কাছে যাবেন, সুরক্ষায় আপনার করণীয় বিষয়গুলোই বাকি আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন রাজশ্রী দাস, যিনি সহকারী অধ্যাপক কর্নিয়া বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন ডাক্তার আবির বিন সাজ, কনসালটেন্ট কর্নিয়া অ্যান্ড রিফ্র্যাক্টিভ সার্জারি, ভীষণ আই ইনস্টিটিউট হাসপাতাল। দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমরা আজ কথা বলবো কর্নিয়া নিয়ে। কর্নিয়ায় সৃষ্ট নানা ধরনের জটিলতা। শুরুতে একটু স্যার আপনার কাছে জানবো যে কর্নিয়া বলতে আমরা সাধারণত কি বুঝি এবং আমাদের দৃষ্টিশক্তিতে কর্নিয়ার অবদান কতটুকু? কর্নিয়া বলতে আসলে আমরা সাধারণত বুঝি আমাদের চোখের সামনের প্রথম যে স্বচ্ছ স্তরটি রয়েছে সেটিকে আমরা মূলত কর্নিয়া বলি। কর্নিয়া আমাদের চোখের যে পার্টটুকু এক্সপোজ থাকে, যেটা আবহাওয়ার সাথে দেখা যায়, সেই পার্টের মধ্যে মাঝখানে যে কালো অংশটিকে সেটাকে আমরা কর্নিয়া বলি এবং আমাদের দৃষ্টিশক্তিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কর্নিয়া। আমাদের টোটাল চোখের যে পাওয়ারটা, এই পাওয়ারের 2/3 কিন্তু আমাদের এই কর্নিয়া থেকে আসে, আর 1/3 আসে আমাদের চোখের ভেতরে যে লেন্স আছে সেখান থেকে। এছাড়াও আমাদের চোখের যে প্রোটেক্টিভ মেকানিজম, এটাতে কর্নিয়া একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আমরা হয়তো অনেকেই জানি না, আমাদের পুরো শরীরের মধ্যে আমাদের কর্নিয়াটা সবচাইতে সংবেদনশীল একটি অঙ্গ। এ কারণে হালকা একটি বাতাস লাগলো বা চোখের দিকে কিছু আসতে লাগলো, আমাদের চোখের পাতা কিন্তু বন্ধ হয়ে যায়। এটা মূলত কর্নিয়া এই কাজটা করে। সো আমাদের দৃষ্টিশক্তির যদি আমরা ভাগ করে বলি, তো 2/3 কিন্তু কর্নিয়া দ্বারা প্রভাবিত হয়। একটু ম্যামের কাছে যাবো যে সাধারণত কি ধরনের জটিলতা সৃষ্ট হতে পারে কর্নিয়া থেকে এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কোন কোন রোগগুলো সবচাইতে বেশি কমন? ধন্যবাদ অর্থী। আবির যেটা বললো, কর্নিয়া হলো চোখে আমাদের আলো প্রবেশের প্রথম মাধ্যম, ট্রান্সপারেন্ট একদম স্বচ্ছ অংশ যেটার ভিতর দিয়ে চোখে আলো প্রবেশ করে। তো কর্নিয়া চোখের ওভারঅল দৃষ্টিশক্তির জন্য কর্নিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কর্নিয়ার রোগগুলো হচ্ছে, কর্নিয়াতে ইনফেকশন হতে পারে, যেটাকে আমরা বলি কর্নিয়াল আলসার বা কেরাটাইটিস। ছোট ছোট বাচ্চারা যাদের অ্যালার্জি থাকে, এই রোগটার নাম হলো, মেডিকেল টার্ম হলো ভিকেসি, ভার্নাল কেরাটো কনজাংটিভাইটিস বা অ্যালার্জিজনিত রোগ। এটাতে যখন বাচ্চারা ছোটোবেলা থেকে খুব চুলকায়, চোখ ডলে, সেখান থেকে বড় হয়ে কেরাটোকোনাস বলে একটা রোগ হয়, যেখানে কর্নিয়াটা আস্তে আস্তে পাতলা হয়ে যায় এবং তার কনভেক্সিটিটা নর্মালের তুলনায় বেড়ে যায়। তাতে করে পাওয়ার অনেকটুকু কমে যায়, চোখের দৃষ্টিশক্তি কমে যায়, চশমার পাওয়ার, চশমাটা মোটা হতে থাকে। এটাকে বলা হয় কেরাটোকোনাস। কর্নিয়াল আলসার, কেরাটোকোনাস কিছু জেনেটিক রোগ আছে, যেমন কর্নিয়াল ডিস্ট্রফি, ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি, যেখানে কর্নিয়া ঘোলা হয়ে যায়। কর্নিয়াতে আঘাতজনিত কিছু সমস্যা হতে পারে, ট্রমা, রিকারেন্ট এপিথেলিয়াল ইরোশন সিনড্রোম। এটা একটা ডিজিজ যেখানে কর্নিয়ার একটা লেয়ার, সকালে ঘুম থেকে ওঠার সময় চোখের পলক ফেলার সাথে সাথে, চোখের ব্লিঙ্কিংয়ের সাথে সাথে একটা লেয়ার উঠে যায়। খুবই পেইনফুল, এটা খুবই ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা হয়, বুঝতে পারে না। তো এটাকে বলা হয় রিকারেন্ট এপিথেলিয়াল ইরোশন সিনড্রোম। মানে এই যে সিনড্রোমটা হচ্ছে, সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে কিনা, কেন হঠাৎ করে এমন হয়? এটা মোস্ট অফ দ্য পিপল আর জেনেটিক্যালি প্রেডিসপোজড। আগে থেকে জেনেটিক্যালি থাকে যে কর্নিয়ার 5টা লেয়ার, প্রথম লেয়ারের সাথে দ্বিতীয় লেয়ার খুব স্ট্রংলি অ্যাডহারেন্ট থাকে আমাদের সবার, তা না হলে তো প্রতিদিনই লেয়ারটা উঠে যেত। কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের জেনেটিক্যালি এই লেয়ারটার অ্যাডহেশনটা দুর্বল থাকে। আচ্ছা। তো যারা ধরো সারাদিন স্ক্রিনে থাকলো প্রফেশনাল কারণে, বা বাসায় এসে রাতে শুয়ে শুয়ে ফেসবুক চালালাম, রাত 3টার সময় ঘুমালাম, তো চোখটা ড্রাই হয়ে গেল, সকালে ওঠার সময় স্টিকি হয়ে তুমি প্রথম চোখ খোলার সময় একটা লেয়ার লিডের সাথে উঠে চলে গেল। তো ইট বিকাম সো মাচ পেইনফুল। আবির যে কথাটা বললো, কর্নিয়া খুবই সংবেদনশীল, কর্নিয়ার প্রতিটা সেলে একটা একটা করে নার্ভ এন্ডিং থাকে। সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে অ্যালার্জির কারণে চোখ অনেক বেশি চুলকাচ্ছে, এমন অনেক প্রবণতা রয়েছে আমাদের সমাজে। আমরা অনেক জোরে জোরে চোখটিকে ঘষতে থাকি।
এটার কারণে কি এ ধরনের জটিলতা হতে পারে কিনা? অবশ্যই হতে পারে। এমনি পেশেন্টদেরকেও নিষেধ করি যে আপনারা চোখ কখনোই হাত তুলে ডলে ডলে ঘষা উচিত না। আর চুলকালেও একদম চোখ যে ডলে ডলে মানুষজন ঘষে এটা উচিত না, আমরা চোখের কোনায় হাত দিয়ে চুলকাতে বলি। এছাড়া সাধারণত ম্যাডাম একটু আগে যেটা বললেন যে আমাদের দেশে খুব কমন একটা ডিজিজ হলো ভার্নাল কেরাটোকনজাংটিভাইটিস, যেটা হলো বাচ্চাদের চোখের চুলকানোর অসুখ। এক্ষেত্রে বাচ্চারা যেহেতু বোঝে না, তারা অনেক জোরে জোরে চোখ চুলকায় এবং এমনি খেলাধুলার সময়ও দেখা যায় যে বাচ্চাদের চোখে অন্য বাচ্চার একটা হাত লাগছে, খুব সহজেই চোখের উপরের যে লেয়ারটা আছে এই লেয়ারটা কিন্তু সরে যায় বা ঘষা খেয়ে উপরে উঠে যেতে পারে। এবং আমরা বারবার যেটা বলতেছি যে চোখের কর্নিয়া খুবই সংবেদনশীল এবং উপরের লেয়ারটা যদি উঠে যায় তাহলে আমাদের যে নার্ভগুলো আছে নার্ভ এন্ডিংগুলো এক্সপোজড হয়ে যায়, তখন এটা খুবই পেইনফুল একটা কন্ডিশন। সাধারণত এই সময় দেখা যায় যে বাচ্চারা তাকাতে পারে না এবং চোখ দিয়ে সবসময় পানি পড়তে থাকে, চোখ লাল হয়ে যায় এবং একদমই তাকাতে পারে না, দেখতে খুবই প্রবলেম হয়। বাচ্চাদের প্রচণ্ড ব্যথা হয়, বাচ্চারা কান্না করতে থাকে, বাবা মারা ভয় পেয়ে যায়। এবং আরও একটি কথা ম্যাডাম যেটা বললেন যে এই ভার্নাল কেরাটোকনজাংটিভাইটিসে একটি সমস্যা হয়, আমাদের চোখের পাতা উল্টালে পাতার ভেতরে কতগুলো গুটি 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 জিনিস তৈরি হয়, এগুলো বারবার চোখের পাতা ফেললে চোখের মনির সাথে ঘষা লাগে। ঘষা লাগলে একটা পর্যায়ে চোখের মনির এই চুলকানো না চুলকালো চোখের পাতার ফেলার কারণেও চোখের মনির উপরে লেয়ারটা উঠে যেতে পারে। যদি উঠে যায় তখন এই এখানে একটা আলসার হয়, আলসারটার নাম বলে শিল্ড আলসার। শিল্ড আলসার হলে দুটো সমস্যা হয়, যেটা বললাম যে ব্যথা হয় প্লাস বাচ্চাগুলো আলোর দিকে তাকাতে পারে না, রোদে যেতে পারে না, স্কুলেও গেলে চোখ ছোট ছোট করে থাকে। আরও একটা সমস্যা হয়, এই আলসারটাকে যদি প্রপারলি ট্রিটমেন্ট করা না হয় তাহলে কিন্তু চোখের মনিতে পার্মানেন্ট দাগ পড়ে যায়। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা ভয়ে বা বুঝতে পারে না দেখে কমপ্লেনটা করে না, তারা চোখ ছোট করে আসে, ব্যথা আছে, বন্ধ করে আসে। কিন্তু সেই ক্ষেত্রে এটা যদি চিকিৎসা করা না হয়, ডাক্তারের কাছে না আনা হয়, তাহলে কিন্তু এখানে পার্মানেন্ট দাগ হয়ে যায়। দাগ হয়ে গেলে কিন্তু এই চোখে পরবর্তীতে চিকিৎসা করলেও দৃষ্টিটা পুরোপুরি ফেরত আনা সম্ভব হয় না। তো আপনি যেটা জিজ্ঞাসা করলেন যে নর্মাল চুলকানো বা হাত ঘষার থেকে উপরে লেয়ারটা উঠতে পারেন না, অবশ্যই উঠতে পারে। যদি উঠে যায়, এই ধরনের উপসর্গে বহিঃপ্রকাশ হয়, তাৎক্ষণিকভাবে করণীয় কি? অনেক ক্ষেত্রে অভিভাবকরা তো বুঝে উঠতে পারে না। ডেফিনেটলি প্রথম কাজ হচ্ছে, উঠে গেলে প্রথম যে রিস্কটা থাকে যে আমাদের উপরের লেয়ারটা কিন্তু শুধুমাত্র যে একটা লেয়ার হিসেবে কাজ করছে তা না, এটা একটা প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে। সো এই লেয়ারটা যখনই উঠে যায় তখনই আমাদের চোখ বা কর্নিয়াটা ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস দিয়ে ইনফেক্টেড হওয়ার, সংক্রমণ হওয়ার রিস্কে চলে আসে। এই জন্য, এবং যেহেতু বারবার বলতেছি এটা খুবই পেইনফুল একটা কন্ডিশন, এই অবস্থায় বাচ্চারা তাকায় থাকতে পারবে না। সো এখানে দ্রুততম সময় যে কোনো চোখের ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। চোখের ডাক্তারের কাছে নিয়ে গেলে আমরা যে কাজটা করি, প্রথমে আমরা বাচ্চাটাকে একটা অ্যানাস্থেটিক ড্রপ দিয়ে বাচ্চাটাকে আগে শান্ত করি। শান্ত করলে যেটা হয়, বাচ্চাটা আমাদেরকে এক্সামিন করতে দেয়, তখন আমরা সঠিকভাবে দেখতে পারি যে বাচ্চার চোখে ক্ষত কতটুকু হয়েছে, কি পরিমাণ হয়েছে। এবং বাচ্চারা যখন পেইন থেকে রিলিফ পেয়ে যায় তখন বাচ্চারা আমাদেরকে ট্রাস্ট করে চোখটা দেখতে দেয়। এর পরবর্তীতে আমরা যেটা করি যে ইনিশিয়ালিতে ইনফেকশন থাকে না, বাট প্রোফাইলেক্সিস হিসাবে মানে সংক্রমণ যেন না হয় এজন্য আমরা একটা অ্যান্টিবায়োটিক আই ড্রপ দিয়ে দিই। এছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে আমরা একটা লুব্রিকেন্ট আই ড্রপ দিয়ে দিই। লুব্রিকেন্ট আই ড্রপটা দিয়ে দিলে খুব ঘন ঘন দিতে বলি, ক্ষেত্র বিশেষে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর দিতে বলি, চোখের তখন ব্যথাটা আর হয় না। আরও একটি জিনিস আমরা খেয়াল করি যে রাতের বেলা যেহেতু বাচ্চাটা ঘুমায় থাকবে লম্বা সময়, ম্যাডাম যেটা বললেন যে লম্বা সময় ঘুমিয়ে থাকলে চোখ অনেক সময় স্টিকি হয়ে যেতে পারে, লেয়ারটা আবার উঠে যেতে পারে। সেক্ষেত্রে রাতের বেলা আমরা একটা লুব্রিকেন্ট অয়েনমেন্ট অথবা অ্যান্টিব্যাকটেরিয়াল অয়েনমেন্ট রাতের বেলা দিয়ে রাখি চোখে, তাতে করে সারা রাত চোখটা লুব্রিকেটেড হয়ে থাকলে এই লেয়ারটা উঠে যাওয়ার আবার রিস্ক কম থাকে, প্লাস ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকেও এটা প্রোটেক্টেড থাকে। আরও একটি কাজ আমাদের মাঝে মাঝে করতে হয়, সেটা হচ্ছে দেখা যায় যে বাচ্চাদের পরীক্ষা চলতেছে, বাচ্চাদের স্কুল চলতেছে, এই অবস্থায় বাচ্চাদের অনেকটা অংশ যদি ছিলে চলে যায়, চোখের লেয়ারটা যদি উঠে যায়, সেক্ষেত্রে আমরা চোখের উপরে একটি কন্ট্যাক্ট লেন্স বসিয়ে দিই। এটাকে বলে ব্যান্ডেজ কন্ট্যাক্ট লেন্স। এটা 0 পাওয়ারের একটা কন্ট্যাক্ট লেন্স, এটা বেসিক্যালি একটা ব্যান্ডেজের মতো কাজ করে। তখন বাচ্চারা বা শুধু বাচ্চা না, বড়রাও তখন রিলিফ থাকে, পেইন থেকে, ফ্রিকশন থেকে প্রিভেন্ট হয়, এই কারণে তখন এটা হিল হওয়ার সুযোগ পায় তাড়াতাড়ি। সো এই ট্রিটমেন্টগুলো করানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে আসাটা খুবই জরুরি। একদমই, মানে তাৎক্ষণিকভাবে ম্যানেজমেন্ট করার বিকল্প কিছু নেই। আসলে কর্নিয়াতে সৃষ্ট জটিলতাগুলোর মাঝে উল্লেখযোগ্য, যেমনটি আপনি শুরুতেই বলেছেন, একটু জানতে চাই যে এটি আসলে কি কারণে হয়ে থাকে এবং আক্রান্তের ঝুঁকিতে কারা? আবির বলেছিল যে অ্যালার্জি, ছোটবেলা থেকে বাচ্চাদের অ্যালার্জি হয়, ডলতে থাকে, চুলকাতে থাকে। যারা খুব হালকা হালকা চুলকায়, একটু একটু চুলকাচ্ছে, বাবা মা তো খেয়াল করেন না। যাদের খুব সিরিয়াস হয়, ও একটা খুব সুন্দর করে বললো যে কীভাবে আমরা ম্যানেজ করি। যাদের খুব সিরিয়াস হয় না, এরকম লেয়ার উঠে যাচ্ছে না,
কিন্তু খুব কান্নাকাটি করছে না, ব্যথা হচ্ছে না, শিল্ড আলসার হচ্ছে না, তারা কি করে ওই একটু মাইল্ড চুলকাতেই থাকে, অল্প অল্প করে চুলকাতে থাকে। তো তারা বছরের পর বছর চুলকাচ্ছে। ধরো 5 বছর থেকে বাচ্চাটার অ্যালার্জি, বাচ্চার বয়স যখন 10 বছর হলো, 13 বছর হলো, 14 বছর হলো, তখন হঠাৎ করে খেয়াল করে যে বাচ্চার চোখে দেখতে পাচ্ছে না। ডাক্তারের কাছে নিয়ে গেল, চশমা দিল, চশমাটা কিছুদিন পরে আবার অ্যাডজাস্ট হচ্ছে না। দের ইজ নো স্যাটিসফ্যাকশন ইন দ্য রিফ্র্যাকশন, যে চশমার পাওয়ার সেট করে দিচ্ছে ডাক্তার, কিন্তু বাচ্চা 2 মাস পরেই বলছে আমি তো দেখতে পাচ্ছি না ভালো, আমার এখন চশমা অ্যাডজাস্ট হচ্ছে না। তো রিপিটেডলি যখন অ্যাডজাস্ট হয় না, তখন আমরা একটা পরীক্ষা করি। বাংলাদেশে এই পরীক্ষাটা আগে ছিল না, এখন আছে, সো ইটস আ ব্লেসিংস। পেন্টাক্যাম টোমোগ্রাফি একটা টেস্ট করি। ওই টেস্ট করলে আমরা দেখতে পারি যে তখন কর্নিয়ার কার্ভেচার, ও বলেছিল যে কর্নিয়া চোখে 2/3 পাওয়ার কন্ট্রিবিউট করে, ওই পাওয়ারটা হয় 40 থেকে 42। তখন এটা হয়ে যায় ডায়োপটেরিক ভ্যালু, ধরো 54, 58, 60, 65, 70, 84, 100 এরকম। তো কর্নিয়াটা একদম কনিক্যাল হয়ে যায়। আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে আসে, পরীক্ষা করে কিছু জিনিস দেখতে পারি, কিছু সাইন আছে আমরা স্লিট ল্যাম্পে দেখি, আমাদের যে মেশিন থাকে সেখানে দেখি। তারপরে তো পেন্টাক্যাম টেস্ট করি। তাহলে একটা হলো ছোটবেলা থেকে অ্যালার্জি, 2 হলো ফ্রিকোয়েন্ট চেঞ্জেস ইন দ্য গ্লাসেস, যে চশমার পাওয়ার দেওয়ার পরেও তারা স্যাটিসফাইড হচ্ছে না। 3rd হলো পেন্টাক্যাম করি আমরা। পেন্টাক্যাম করে আমরা কনফার্ম করি। তারপরে দেখি আমরা বেসিক যে অ্যালার্জি, যেটার কারণে কেরাটোকোনাস হচ্ছে, সেটার ট্রিটমেন্ট করি। কিছু কিছু বাচ্চাদের জেনেটিক্যালি হয়, ফ্যামিলিয়াল, দেয়ার ইজ নো স্টিমুলেটিং ফ্যাক্টরস, যে অ্যালার্জি নাই, তো ওদেরটা বেশি ডেঞ্জারাস হয়, বেশি র্যাপিড প্রোগ্রেস করে। কেরাটোকোনাস রোগটা খুব প্রোগ্রেসিভ হয়। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, প্রথমে অ্যালার্জি ট্রিটমেন্ট করি, আমরা ইভ্যালুয়েট করি জেনেটিক কজ অথবা অ্যালার্জিক কজ। তারপরে যাদের অ্যালার্জিক কজ তাদের অ্যালার্জি ট্রিটমেন্ট দিলাম। পেন্টাক্যাম করে আমি পাওয়ার কতটুকু, থিকনেস কতটুকু, ওটার উপর ডিপেন্ড করে আমরা কর্নিয়াল কোলাজেন ক্রস লিঙ্কিং একটা ট্রিটমেন্ট আছে উইথ ইউভি রেডিয়েশন, ভিটামিন রিবোফ্লাভিন অ্যান্ড ইউভি রেডিয়েশন। ওটা যেটা করে কেরাটোকোনাসের প্রোগ্রেশনটাকে ওই পর্যন্ত স্টপ করে। তারপর আমরা চশমার পাওয়ার আবার সেট করে দিই। যারা চশমা দিয়ে ভালো দেখছে না, তাদের জন্য কিছু কন্ট্যাক্ট লেন্স ম্যানেজমেন্ট দেই। কন্ট্যাক্ট লেন্সেও যারা দেখতে পায় না, তখন তাদের ক্ষেত্রে কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে, ধরো 5%, 5-10% বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় কর্নিয়া ট্রান্সপ্লান্ট করতে হয়। তখন আমরা ডিএলকে, পিকে, পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টি, ডিপ এন্টেরিয়র ল্যামেলার কেরাটোপ্লাস্টি, এগুলো কিছু মেডিকেল টার্ম, বাট কর্নিয়াল ট্রান্সপ্লান্টের 2 রকমের প্রকারভেদ। মানে এটা এত ভয়ঙ্কর একটি জটিলতা যে কর্নিয়াল ট্রান্সপ্লান্ট পর্যন্ত পৌঁছে হতে পারে যদি আমরা অ্যাড্রেস না করি। প্যারেন্ট যদি ধরো বাচ্চাকে ডাক্তারের কাছে নিল না, দেখালো না, বা অনেক পরে বুঝতে পারলো যখন কিছুই দেখতে পাচ্ছে না, হয় অনেক সময় আমাদের কাছে আসে, তখন আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয় ম্যানেজ করা। একদমই। ম্যাডাম যেমনটি বলছিল যে কর্নিয়া বা চোখের যে কোনো ধরনের ডিজিজ আইডেন্টিফিকেশনের জন্য বা রোগ নির্ণয়ের জন্য এখন অনেক অত্যাধুনিক প্রযুক্তি এসেছে। পেন্টাক্যাম টোমোগ্রাফি যেমনটি বলছিল যে এই ডিজিজটা আইডেন্টিফাই করার জন্য খুব উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। আসলে বাংলাদেশের সব জায়গায় কি অ্যাভেলেবল, নাকি স্পেসিফিক কোনো সেন্টারগুলোতে রয়েছে? পেন্টাক্যাম কর্নিয়াল টোমোগ্রাফি, এই যে পরীক্ষাটা, এটা বিশেষত শুধুমাত্র কেরাটোকোনাস অথবা আমরা যদি রিফ্র্যাক্টিভ সার্জারিতে যাই, সেই ধরনের প্রক্রিয়াগুলোর জন্যই করার প্রয়োজন হয়ে থাকে। এই ইনভেস্টিগেশনটা সব জায়গায় অ্যাভেলেবল না। আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাভেলেবল, ভিশন আই ইনস্টিটিউটে অ্যাভেলেবল, এছাড়া অন্যান্য যে বড় চোখের হাসপাতালগুলো আছে এগুলোতে অ্যাভেলেবল আছে। ঢাকাতেই মেইনলি অ্যাভেলেবল, ঢাকার বাইরে চিটাগাং বা বড় বড় শহর কিছু কিছু জায়গাতে অ্যাভেলেবল আছে, বড় শহরগুলোতে। কিন্তু এই ইনভেস্টিগেশনটা স্পেসিফিক আমাদের এই 2টা ডিজিজেই কাজে লাগে। সাধারণত কেরাটোকোনাস রোগ, যেটা ডায়াগনোসিস করার জন্য আমরা পেন্টাক্যাম বা কর্নিয়াল টোমোগ্রাফি টেস্টটা করি, সাধারণত এই রোগটা কিন্তু 12 থেকে 20 বছর বয়স, এই সময়ের মধ্যে বেশি বাড়ে। দেখা যায় জন্ম থেকেই শুরু হয়েছে, কিন্তু বাচ্চা চোখে ভালো দেখতো, 12 থেকে 20 বছর বয়সের মধ্যে বারবার চশমার পাওয়ার চেঞ্জ হচ্ছে। বাবা মারা আসছে, এসে বলতেছে আমার কাল 3 মাস আগে তো চশমা নিয়ে দিলাম, ও মনে হয় দুষ্টামি করতেছে, দেখেন তো বলতেছে চশমা দিয়ে দেখতে পারছে না। মানে যদি বারবার পাওয়ার চেঞ্জ হতে থাকে, সেক্ষেত্রে আমাদের মাথায় সন্দেহ আসে। অনেক সময় আর্লি স্টেজে ম্যাডাম যে পয়েন্টগুলো বললেন, যে কর্নিয়াল থিকনেস কমে আসে, 500-র নিচে নেমে যায়, কর্নিয়ার কে রিডিং 48-এর উপরে চলে যায়, ইনিশিয়াল স্টেজে এগুলো নাও থাকতে পারে। কিন্তু আমরা কখন সন্দেহ করি যে একটা বাচ্চা চশমা নিয়েছিল, তখন সে বলেছে যে সে চশমা দিয়ে ভালো দেখতেছে, 3 মাস বা 4 মাসের মধ্যেই সে আবার বলতেছে ঝাপসা দেখতেছে, আমি আরাম পাচ্ছি না। আমরা চশমাটা আবার নতুন করে পাওয়ার চেক করতে যেয়ে দিকে আসলে আগের চশমা থেকে পাওয়ারটা চেঞ্জ হয়ে গিয়েছে। সাধারণত এ ধরনের যখন একটা উপসর্গ দেখা যায়, তখন আমরা কিন্তু চিন্তা করি যে কর্নিয়াতে কেরাটোকোনাস রোগটা থাকতে পারে। আমরা যদি এটা চিকিৎসা না করি, এটা দিন দিন বাড়তেই থাকবে এবং
আরো সহজে বোঝানোর জন্য আমাদের কর্নিয়াটা সামনে থেকে দেখলে অনেকটা গোল এরকম বা ডিম্বাকৃতি, এটা কোন শেপড হয়ে যায়, এই জন্য রোগটার নাম হলো কেরাটোকোনাস। কেরাটো মানে কর্নিয়া, কোনাস মানে কোন শেপড হয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা। তো এই কোন শেপ যে জায়গাটা কোন হয়ে যায় সেই জায়গাটারই কিন্তু কর্নিয়াল থিকনেসটা কমে যায়। তো যেটা বলছিলাম যে আমরা যদি এটাকে অ্যাড্রেস না করি বা ট্রিটমেন্ট না করি, সেক্ষেত্রে যেটা সমস্যা হয়, রোগটা বাড়তেই থাকে এবং চোখের পাওয়ার চেঞ্জ হতেই থাকে। এবং একটা পর্যায়ে যে কর্নিয়ার থিকনেস যখন 400-র নিচে নেমে যায়, তখন কর্নিয়ার ভেতরের যে লেয়ারটা আছে, ডেসিমেট লেয়ার বলে, এই লেয়ারে একটা চির ধরতে পারে বা রাপচার হতে পারে। তখন আমাদের কর্নিয়ার ভেতরে, চোখের ভেতরে পানিটা ঢুকে গেলে কর্নিয়াটা কিন্তু সাদা হয়ে যায়। যেটা শুরুতে বলেছিলাম আমি, যে কর্নিয়াতে যদি দাগ হয়ে যায়, কর্নিয়া একটা কাঁচের মতো স্ট্রাকচার, কাঁচে যেমন একটা দাগ যদি পড়ে যায়, সেই দাগটা হাজার মুছলেও পরিষ্কার করা যায় না, চোখের মনিটাও তাই। তখন কিন্তু ম্যাডাম যেটা বললেন যে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করার মতো প্রক্রিয়াতেও যেতে হইতে এই পারে। যে ট্রান্সপ্লান্ট করার প্রক্রিয়া, এই বিষয়টি থেকে একটু ম্যাডামের কাছে আসবো যে ট্রান্সপ্লান্ট বা আমাদের বাংলাদেশে কি ট্রান্সপ্লান্ট অ্যাভেলেবল? আমরা কি ওই ধরনের রোগীগুলো পাচ্ছি যারা ট্রান্সপ্লান্ট করতে রাজি, বা ডোনার অ্যাভেলেবল কিনা? যেসব ফ্যামিলিতে কর্নিয়া ট্রান্সপ্লান্ট লাগে, একজন রোগীর কর্নিয়া লাগছে, তো আমরা বাংলাদেশে অনেকগুলো ইনস্টিটিউশনে আমরা নেপাল থেকে কর্নিয়া নিয়ে আসি, আমেরিকা থেকে কর্নিয়া নিয়ে আসি। ওরা একটা প্রিজারভেটিভের মধ্যে আমাদেরকে পাঠায় যে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ ভালো থাকে, কর্নিসল, অপটিসল, কিছু মিডিয়ার মধ্যে। এগুলি দিয়ে আমরা অনেকগুলো ইনস্টিটিউশনে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করি। বিএমইউতে করি, ওরা বিশানাইতে করে, আমরা বাংলাদেশ আই হসপিটালের অনেকগুলো ব্রাঞ্চ আছে সেখানে করছি। কিন্তু বাংলাদেশে মানুষের মধ্যে সেরকম সচেতনতা নেই। নিঃসন্দেহে। আর কিছুটা ধরো সুপারস্টিশন, ফলস বিলিভস, এগুলো থেকে মানুষ ডোনেট করবে, এই অ্যাটিটিউডটা এখনো আমরা তৈরি করতে পারিনি। সচেতনতাটা ওভাবে তৈরি করতে পারিনি। আমাদেরই ব্যর্থতা। আমাদের ব্যর্থতা তো কিছুটা আছেই, শিক্ষার অভাব, তো আমাদের ক্যাম্পেইনের অভাব। তো এই জায়গাটাতে আমাদেরকে অনেক বেশি জোর দিতে হবে যে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। একটা আছে ভলান্টারি ডোনেশন, ধরো বাসায় কেউ মারা গেল, ওরা খবর দিল আই ব্যাংক থেকে আই ব্যাংক পার্সোনাল গিয়ে আইটা কালেক্ট করে। প্রসিজিয়ারটা অত কঠিন কিছু না। কঠিন যেটা, সেটা হলো আমাদের দেশের মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এবং একটা মেসেজ পৌঁছানো যে আমার মৃত্যুর পরেও আমার চোখের একটা অংশ আরেকজন মানুষের চোখে দৃষ্টিশক্তিকে ফিরিয়ে আনতে সহায়ক। দৃষ্টিশক্তি ফিরিয়ে তো দেবেই, সারা জীবন আলো হয়ে থাকবে। একদম। আমার মৃত্যুর পরে আমার চোখ দিয়ে আরেকজন পৃথিবী দেখবে। তো এই মেসেজটা যদি আমরা পৌঁছাতে পারি, আমার মনে হয় আমাদের দেশের ইয়াং জেনারেশন, ধরো যুব সমাজের কাছে, ইয়তের কাছে যদি আমরা পৌঁছাতে পারি, ওরাই মনে হচ্ছে আমার কাজটাকে কিছুটা এগিয়ে দেবে, নিঃসন্দেহে। যে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে। এবং চলুন আমরা সবাই মিলে চক্ষু দান করি এবং আমার চোখকে পৃথিবী দেখার জন্য আরো 20 বছর 30 বছরের জন্য আমি রেখে যাই। নিঃসন্দেহে খুবই চমৎকারভাবে বলেছেন। এবং এই জায়গাটাতে একটু সার্কিয়াট করতে চাই যে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করবার ক্ষেত্রে এই যে আমরা অনেকখানি পিছিয়ে রয়েছি, ম্যাডামটি যেমন বলছিল যে আমরা নেপাল থেকে, আমেরিকা থেকে কর্নিয়াগুলো কালেক্ট করছি এবং সেগুলোই ডোনেট করছি। কর্নিয়া ট্রান্সপ্লান্ট করবার ক্ষেত্রে আমাদের দেশে তেমন একটা সোচ্চার বা অ্যাওয়ারনেস আমরা এখন পর্যন্ত বিল্ড আপ করতে পারিনি। এই অপারগতাটা আসলে কোথায় এবং কোন কোন জায়গাগুলোতে আমরা অ্যাওয়ারনেসটা আরেকটুখানি বিল্ড আপ করতে পারি? এক্ষেত্রে কোন কোন সেক্টরগুলোতে ভূমিকা রয়েছে, রাষ্ট্রের, ব্যক্তি পর্যায়ে, নাকি প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ব্যক্তি, নাকি সরকারের? এই বিষয়ে আমাদের সকলকেই অগ্রগামী হতে হবে, সকলকেই পদক্ষেপ নিতে হবে। সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো সচেতনতার। আমি সচেতনতার কথাতে যাওয়ার একটু আগে বলি আমাদের দেশের জন্য কর্নিয়া ডোনেশনটা কেন খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু কৃষি প্রধান একটা দেশ, আমাদের দেশের মেজরিটি একটা পার্ট কৃষি কাজের সাথে জড়িত আছে এবং আমরা হরহামেশা এরকম রোগী পাই কৃষিকাজ করতে যেয়ে চোখে আঘাত লেগেছে। চোখে আঘাত সাধারণত কৃষিকাজের সময় যে আঘাতগুলো লাগে, এখানে ফাঙ্গাল কর্নিয়াল আলসারটা বেশি হয়। ফাঙ্গাল কর্নিয়াল আলসার বেশি হয়ে গেলে এটা আমরা যদি চোখটাকে সেভও করতে পারি, আলসারটাকে হিলও করতে পারি, চোখের মনির উপরে কিন্তু একটা দাগ হয়ে যায় এবং পার্মানেন্ট চোখের দাগটার কারণে পার্মানেন্ট একটা ব্লাইন্ডনেস চলে আসে। এই প্রতিটা মানুষের কিন্তু দৃষ্টি ফিরিয়ে দেওয়া সম্ভব চোখের কর্নিয়া ডোনেশনের মাধ্যমে। একইভাবে একটু আগে যেটা বলছিলাম যে কেরাটোকোনাসে যে বাচ্চাগুলা আপনার চিকিৎসা পাচ্ছে না, অনেক সময় বাবা মা চিন্তা করে যে আমার বাচ্চার কেরাটোকোনাস হয়েছে, এখনই চিকিৎসা করব না, আমি আরো অপেক্ষা করি। অপেক্ষা করতে করতে 20 বছর 22 বছর হয়ে যায়, এই সময় কিন্তু চোখের মনিতে দাগ পড়ে যায়। দাগ পড়ে গেলে তখন একমাত্র চিকিৎসাই হচ্ছে আপনার কর্নিয়া ট্রান্সপ্লান্ট, যেটা আগে শুধুমাত্র CXL এর মাধ্যমেই ঠেকানো সম্ভব ছিল বা প্রতিরোধ করা সম্ভব ছিল। কিন্তু এই পর্যায়গুলোতে আমাদের জন্য কর্নিয়াটা ট্রান্সপ্লান্ট করাটা খুবই জরুরি। সেক্ষেত্রে আমার যেটা পার্সোনালি মনে হয় যে আমাদের সকলের মধ্যে সচেতনতার অভাবের চেয়ে
আমরাই মানুষকে জানাতে এখন পর্যন্ত প্রপারলি পারি না। যেমন আমি নেপাল থেকে আমি নিজে কর্নিয়া এনেছি, আমি ওদের কর্নিয়া ডোনেশন ব্যাংকের সাথে আমি কাজ করেছি, দেখেছি ওরা কিন্তু সবার সামনে ওদের হাসপাতালে রোগী আসলে কিন্তু কর্নিয়া ডোনেশন যে ফর্মটা আছে এই ফর্মটা নিয়ে কিন্তু ওদেরকে ব্রিফ করে। আচ্ছা, আমি আমাদের বেশিরভাগ চোখের যে হাসপাতালগুলো আছে এই হাসপাতালগুলোতে কিন্তু যদি আমরা এই প্রক্রিয়াটা চালু করি যে পেশেন্টগুলোই আসলো আমরা তাদেরকে কর্নিয়া ডোনেশন সম্পর্কে একটু ব্রিফ করলাম, বা তারা যখন অপেক্ষাগারে বসে আছে অপেক্ষা করছে চোখ দেখানোর জন্য একজন ডাক্তারের কাছে, তার হাতে একটা লিফলেট দিলাম যে কর্নিয়া ডোনেশন করলে কি, কেমনে করা যায়, কিভাবে করা যায়, বা কর্নিয়া ডোনেশনের ফর্মটা তার হাতে দিয়ে দিলাম। এই পদ্ধতিগুলো আমরা যদি চালু করি এবং আমাদের যে একটা সংবাদ মাধ্যম আছে, এই সোশ্যাল মিডিয়া আছে, এগুলোতে যদি আমরা অ্যাওয়ারনেস তৈরি করি, আমার বিশ্বাস আমাদের দেশে যে পরিমাণ মানুষ, আমাদের দেশে কর্নিয়ার অভাব হবে না, এবং আমরাও নেপাল বা শ্রীলঙ্কা বা আমেরিকার মতো অন্য দেশের মানুষকে কর্নিয়া দিয়ে হেল্প করতে পারবো। একদম আলোচনার শেষ প্রান্তে, আমরা কখনোই চাই না কর্নিয়ার আলসার হোক, আমরা কখনোই চাই না আমাদের কর্নিয়া ক্যারাটোকোনাস হোক। প্রত্যেকটি রোগ প্রতিরোধে দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে? চশমার পাওয়ার চেক করার জন্য একটা সময় পরপর যারা চশমা পরেন তারা একটা সময় পরপর ডাক্তারের কাছে যাবেন। ছোট বাচ্চাদের যাদের অ্যালার্জি তাদের বাবা মাকে আমি বলবো রুটিনলি একজন ডাক্তারের আন্ডারে প্রতি 3 মাস পরপর বাচ্চাকে দেখাবেন। আর যারা খুব বেশি স্ক্রিন টাইম স্পেন্ড করেন, খুব বেশি ডিভাইসে থাকেন, তাদেরকে বলবো মেনটেন প্রপার স্লিপ, প্রপার হাইড্রেশন, টেক গ্যাপ ইন বিটুইন ইউর স্ক্রিন টাইম। যেমন আমি টানা 6 ঘন্টা 8 ঘন্টা আমার অফিসে কম্পিউটার সামনে বসে থাকতেই হয়, তো আধা ঘন্টা পরে আমি 1 মিনিট চোখটা বন্ধ করে রেস্ট নিতে পারি, 1 ঘন্টা পরে আবার 1 মিনিট চোখ বন্ধ করে রেস্ট নিতে পারি, 2 ঘন্টা পরে আমি 1 ফোঁটা আর্টিফিশিয়াল টিয়ার ড্রপস আমাদের আছে যেমন বেস্ট ফ্রেশ, এই টাইপের ড্রপগুলো আমরা ইউজ করতে পারি। অফিসে কম্পিউটারের সামনে কাজের মাঝখানে আমি হাইড্রেশন মেনটেন করতে পারি, আমি একটু গ্রিন টি খেতে পারি, আমি পানি খেতে পারি, জুস খেতে পারি। আর ডাক্তারের কাছে যে রুটিন চেক আপ 3 মাস পরে, হাইয়েস্ট 6 মাস পরে একবার চোখের ডাক্তারের কাছে যাওয়া উচিত। একদম আলোচনার শেষ প্রান্তে দুজনকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ অর্থী তোমাকে, ধন্যবাদ জিটিভিকে, ধন্যবাদ ইউনিডো ফার্মাসিউটিক্যালসকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ইউনিডো ফার্মাসিউটিক্যালসকে এবং ধন্যবাদ গাজী টিভিকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন নিজের কর্নিয়াটিকে সুরক্ষিত রাখবার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতি আস্থা রাখি, নিয়মিত স্ক্রিনিং করি এবং কোনো ধরনের সমস্যা হলে প্রাথমিক অবস্থায় সেটিকে শনাক্ত করে দ্রুত চিকিৎসা পদ্ধতির আওতাভুক্ত করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জিটিভির সাথেই থাকুন।